হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে আইস নিয়ে বিভিন্ন জায়গায় বিতর্ক, গুজব এবং এর কারণে বাংলাদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নেগেটিভ ইম্প্যাক্ট লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টি আজকে আলোচনা করব। বিশেষ করে আমাদের জ্যাকসন হাইট এলাকায় দেখা যাচ্ছে যে অনেকেই কমপ্লেন করছে যে অনেক লোক যাওয়া আসা কমিয়ে দিয়েছে এইসব জায়গায়। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব এবং আমাদের নাজমুল হাসান ভাই আছেন, উনি নিজেও জানেন এই বিষয়টি, ওনার সাথে উনিও থাকবেন আজকে আলোচনায়। আমরা আলোচনা করব আজকে অন্য যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে যে মিশিগান প্রাইমারিতে বিজয়ী আবদেল আল সাইয়েদ, উনি ডেমোক্রেটিক পার্টির জন্য অভিশাপ না আপনার আশীর্বাদ, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব আন্তর্জাতিক যে বিষয়, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে ন্যাটো আদরের নতুন সামরিক জোট হুমকিতে কে, এই বিষয়টি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর থাকবে বাংলাদেশ প্রসঙ্গ যদি থাকে ওইটা নিয়ে আলোচনা করব কিছু থাকলে। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবে যেন হাসান ফেরদৌস, কামরুল ইসলাম এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি সবাই অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিউ ইয়র্কে ঘন্টাখানেক আগে বেশ এক পশলা জোরালো বৃষ্টি হয়েছে। আশা করি সবাই নিরাপদে আছেন, যারা বেসমেন্টে আছেন সবাই নিরাপদেই আছেন। ফ্লাডের কথা এখনো শুনিনি যদিও, তবে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে এবং আমি গাড়িতে আটকা ছিলাম। এনিওয়ে, আজকে 7 তারিখ আগস্ট মাসের সংবাদ মাধ্যম আল জাজিরা আজকে জানিয়েছে যে ইরান যুদ্ধ বন্ধের বার্তাই দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু অস্ত্রের মজুদ কমেছে বলে শেষ পর্যন্ত স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও তিনি বেশ ক্ষুব্ধ হয়েছিলেন দিন কয়েক আগে, কিন্তু আজকে ক্যাটাগরিক্যালি, খুব সরাসরি স্বীকার করেননি, ঘুরিয়ে স্বীকারটা করেছেন তিনি। এদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের পার্লামেন্টে একটি খসড়া বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে, এমনটি খবর দিয়েছে ইরানের বার্তা সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর বা প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের সংকট দেখা দিয়েছে। বেশ বেশ জোরালো খবর এটি, বেশ উদ্বেগের খবর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য। তবে এমন খবরের মধ্যে বড় প্রশ্ন উঠে এসেছে যে ইরানের সঙ্গে আলোচনার বর্তমান পরিস্থিতি নিয়ে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী করিম গারিবাবাদী বলেছেন যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা এক ধরনের বার্তা পাচ্ছেন। এসব বার্তার প্রকৃতি কেমন কিংবা বার্তা কোথা থেকে আসছে সে বিষয়ে মুখ খোলেননি, যদিও তিনি কারা এই বার্তাগুলো ইরানের কাছে পাঠাচ্ছে সে বিষয়ে তিনি মুখ খোলেননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে বার্তাগুলো ইতিবাচক, অর্থাৎ যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ইরানের সাথে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ইরানকে ইতিবাচক বার্তায় দিয়েছেন, যেমনটি গত 2 দিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের কথাবার্তাও ধ্বনিত হচ্ছে। ঘাবিরাবাদী গালিবাবাদী আরো বলেছেন যে ইরানিদের দৃষ্টিভঙ্গি থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে নিতে হলে তাদের প্রথমে ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি সুরাহা করতে হবে। ইরান বলতে চাচ্ছে যে ইরানের সাথে যদি আলোচনা কন্টিনিউ করতে হয় যুক্তরাষ্ট্রকে, তাহলে ওমানের ব্যাপারটি আগে সারতে হবে, সেখানে একটি চুক্তিতে পৌঁছাতে হবে এবং হরমুজ প্রণালীতে নতুন সীমানাও নির্ধারণ করতে হবে। গতকাল আমি আপনাদের জানিয়েছিলাম ইনবাউন্ড এবং আউটবাউন্ড জাহাজ ঢোকার সময় হরমুজ প্রণালীতে ইরানের যা পথ ব্যবহার করবে, বের হওয়ার সময় ওমানের পথ ব্যবহার করবে। এই চুক্তিতে ইরান এবং ওমান ঐক্যবদ্ধ হয়েছে। এখন দেখা যাক যুক্তরাষ্ট্র সেটি মেনে নেয় কিনা। তবে যুদ্ধ বন্ধের বিষয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন যুদ্ধ বন্ধ হবে শিগগিরই, খুব জোরালো ভাবেই বলেছেন আজকে। এবং হরমুজ প্রণালী চুক্তিটিও সন্নিকটে, অর্থাৎ ইরান এবং ওমানের মধ্যে যে চুক্তিটি হয়েছে হরমুজ প্রণালীর চলাচল নিয়ে বিদেশি জাহাজের, সেই ব্যাপারটা যুক্তরাষ্ট্র মেনে নিচ্ছে, এমনটা ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে। তিনি বিশ্বাস করেন সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কিছু অস্ত্রের মজুত সংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছে বলেও তিনি প্রকারান্তরে স্বীকার করেছেন।
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা খুব শিগগিরই শেষ হবে। আমার মনে হয় না তারা আর খুব বেশি দিন টিকে থাকতে পারবে। আবারও খোঁচা মেরে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যদিও তিনি বলেছেন যে যুদ্ধটি অচিরেই শেষ হবে। এদিকে গত মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল যে ইরানের সঙ্গে 5 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানোর সক্ষমতা সম্পন্ন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুতের বড় অংশই ব্যবহার করে ফেলেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয় এবং এর জবাবে তিনি বলেছেন, কিছু নির্দিষ্ট ধরনের শক্তিশালী অস্ত্রের সীমাহীন মজুত যুক্তরাষ্ট্রের কাছে আছে, তবে অন্য কিছু অস্ত্রের মজুত তুলনামূলকভাবে কম। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন এই প্রসঙ্গে যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো নতুন নতুন উৎপাদন শুরু করেছে অস্ত্রের। এর মধ্যে প্যাট্রিয়টের ট্যাহক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাও আছে। অস্ত্রের মজুদ কমে যাওয়া নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশ্নের মুখেও পড়েছিলেন, এমন তথ্য প্রকাশ করেছে যদিও ওয়াশিংটন পোস্ট। প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই তার অনেক শৌখিন প্রকল্প, যেটি সেই বলরুম নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করতে হবে, এই রায়টি দিয়েছে একটি ফেডারেল আপিলস কোর্ট। এবং এই আদেশটি 2 সপ্তাহ পর কার্যকর হবে, কারণ তারা ট্রাম্প প্রশাসনকে সময় দিতে চায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য। সেই জন্য তারা বলেছে যে অ্যাপিলস কোর্টের 2-1 রায়ে ওয়াশিংটন ডিসিতে যে অ্যাপিলস কোর্টটি রয়েছে, সেই অ্যাপিলস কোর্ট বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনকে তারা 2 সপ্তাহ সময় দিতে চায় এবং রায়টি কার্যকর করার ক্ষেত্রে, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের সেই স্বপ্নের শৌখিন বলরুমটি আরো 2 সপ্তাহ পর্যন্ত নির্মাণ কাজ চলতে পারবে। এরপরে যদি ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে এই রায়ের উপর সাময়িক স্থগিতাদেশ আনতে সক্ষম হয়, তবে কাজ চলবে। আর যদি সুপ্রিম কোর্ট ইনজাংশন জারি করে, তাহলে কাজ বন্ধ হয়ে যাবে। এখন বিষয়টি সুপ্রিম কোর্টে যাবে কিনা এই বিষয়ে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন এখনো কোনো মন্তব্য করেননি যদিও। তবে এই বিষয়টি বেশ স্পর্শকাতর বিষয় প্রেসিডেন্টের জন্য, এবং একটি ফেডারেল কোর্ট প্রেসিডেন্ট এই বলরুম নির্মাণের কাজ বন্ধ রাখার রায় দিয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প আপিলস কোর্টে গিয়েছেন, আপিলস কোর্টেও তার প্রশাসন হেরে গিয়েছে আজকে, এবং এখন তার সুপ্রিম কোর্টে একমাত্র গন্তব্য। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, সেটি বিচারক প্যাট্রিসিয়া এ মিলেট ও ব্র্যাডলি, যারা 3 জন বিচারকের 2 জন সংখ্যাগরিষ্ঠ, তাদের সংখ্যাগরিষ্ঠ মতামতে লিখেছেন এই বিষয়ে হোয়াইট হাউস এবং এর এক্সিকিউটিভ রেসিডেন্স, অর্থাৎ প্রেসিডেন্টের যে বাসভবন, ক্ষেত্রে প্রতিটি প্রেসিডেন্টই একজন অস্থায়ী বাসিন্দা, টেনেন্ট এবং বা ভাড়াটিয়া, তারা এর মালিক নন। অতএব মালিক যে কাজগুলো করতে পারেন, ভাড়াটিয়ারা সেই কাজ করতে পারেন না। অতএব ভাড়াটিয়ারা বড়রুম নির্মাণ করতে পারেন না। পকারান্তরে এই অ্যাপিলস কোর্টের 2 জন বিচারক সেটি বলেছেন। রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল আলিতো সুপ্রিম কোর্টে আজকে জানিয়েছেন যে তিনি সুপ্রিম কোর্টে আরো 1 মেয়াদে দায়িত্ব পালন করতে চান, এবং বিচারপতি আলিতো ওয়ালি স্ট্রিট জার্নালকে বলেছেন যে তিনি অন্তত আরো একটি মেয়াদ সুপ্রিম কোর্টের দায়িত্ব পালন করতে চান। সুপ্রিম কোর্টের পরবর্তী মেয়াদ অক্টোবরে শুরু হবে, আগামী অক্টোবরে শুরু হবে, 2027 সালের জুন মাসের শেষ বা জুলাই শুরু পর্যন্ত চলবে। সম্ভাব্য নিয়োগ অনুমোদন সংক্রান্ত কোন লড়াইয়ের আগে সিনেটে রিপাবলিকানরা 53-47 ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। অর্থাৎ মিড টার্ম নির্বাচনের পর যদি সিনেটে সেই সংখ্যাগরিষ্ঠতা না থাকে রিপাবলিকানদের, তাহলে স্যামুয়েল অ্যালিটো যদি অবসরও গ্রহণ করেন, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো বিচারপতি মনোনয়ন দেন, রক্ষণশীল ডেফিনেটলি হবে তিনি, তাকে সামনে এগিয়ে নেওয়া, তার কনফার্মেশন করাটা মুশকিল হয়ে দাঁড়াবে। অতএব মিড টার্ম নির্বাচনের উপর সিনেটের সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারটি অন্তত সুপ্রিম কোর্ট বিচারকদের কনফার্মেশনের ব্যাপারটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিতে পারে। ডেমোক্রেটিক পার্টির মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ফার্স্ট লেডি, সেক্রেটারি অফ স্টেট এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন বলেছেন এটি একপেশে বিষয় হতে পারে না ডেমোক্র্যাটদের ঐক্যটি। এবং একটি পডকাস্টে এক প্রশ্নের উত্তরে হিলারি ক্লিন্টন বলেছেন যে মিশিগানের আব্দুল এল সাইদের মতো ডেমোক্রেটিক প্রার্থীরা যখন খুব সামান্য ব্যবধানে নির্বাচনী জয়ী হচ্ছেন প্রাইমারি নির্বাচনে, তখন দলটির উচিত ভোটারদের মধ্যে বিদ্যমান দ্বিধা বা অনীহার বিষয়টি বিবেচনা রাখা, যে অভিজ্ঞতার মুখোমুখি
তিনি নিজেও হয়েছিলেন 2016 সালে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পর। সেই জন্য তিনি এই সতর্ক বার্তাটি দিয়েছেন, ডেমোক্রেটিক পার্টি কিছু তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। জুলাই মাসে যুক্তরাষ্ট্র অর্থনীতিতে অপ্রত্যাশিতভাবে 23,000 চাকরির কমে গিয়েছে, যা 83,000 কর্মসংস্থান বৃদ্ধির পূর্বাভাসের চেয়ে অনেক কম। অর্থাৎ পূর্বাভাস ছিল 83,000 নতুন চাকরি সংযুক্ত হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে, তা তো হয়নি, বরং আরো 23,000 কমে গিয়েছে প্রচলিত চাকরি সংখ্যা থেকে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে কর্মসংস্থান কমে যাওয়া সত্ত্বেও বেকারত্বের হার কিন্তু 4.1% নেমে এসেছে, কারণ বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যেই লেবার ফোর্স শ্রম শক্তি থেকে সরে দাঁড়িয়েছে। শেষ করছি, নিউ ইয়র্কবাসী কি পরিমাণ রোমান্টিক তার একটি প্রমাণ আজকে পাওয়া গেল। সেটি হচ্ছে যে শেষটি অ্যাপ বলে অ্যাগলিস বলে একটি জরিপে দেখা গেল যে নিউ ইয়র্ক সিটিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে রোমান্টিক শহর হিসাবে শীর্ষস্থান দেওয়া হয়েছে। ন্যাশভিল ও অস্টিনের মতো শহরগুলিকে পিছনে ফেলে এই নিউ ইয়র্ক সিটি প্রতি 1 লাখ বাসিন্দার বিপরীতে রোমান্স সংক্রান্ত 212টি সার্চ করেছে। ডেট নাইট এর পরিকল্পনা, বিয়ের প্রস্তাব দেওয়ার উপযুক্ত স্থান এবং রোমান্টিক রেস্তোরাঁ রেকর্ড করেছে নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক পোস্ট, টাইম আউট এবং ওয়ার্ল্ড ওয়াইড এবং সিক্রেট এনওয়াইসি রিপোর্টে আজকে এই বিষয়ে আরো বিস্তারিত জানা হয়েছে। নিউ ইয়র্ক সমগ্র যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি রোমান্টিক সিটি। অতএব আপনাদের যাদের জীবনে রোমান্সের অভাব তারা নিউ ইয়র্ক সিটিতেই থেকে যান। নিউ ইয়র্ক সিটি সবচেয়ে রোমান্টিক সিটি। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। নাজমুল হাসান, আপনি যা বললেন রোমান্টিক সিটি সবচেয়ে বেশি, এটার সাথে কি আপনি কি এটা বিশ্বাস করেন? আমি কিছুটা বিশ্বাস করি। ওকে, যদি বিশ্বাস করেন আপনি জাস্টিফাই করেন, এটা আমি জানতে চাই কিভাবে জাস্টিফাই করবেন। আমি এটার বিরুদ্ধে বলবো। যেই বিষয়টা এই ইন্ডিকেশনে বলা হচ্ছে সেটা হচ্ছে মানে রোমান্টিক সিটি বলতে কি বোঝাচ্ছে? না, আমি শেষ করি, তারপর আপনি বুঝতে পারবেন। রোমান্টিক সিটি বলা হচ্ছে যে এই শহরে রোমান্সের জন্য যা যা প্রয়োজন তার সব সুযোগ সুবিধাগুলো সবচেয়ে বেশি আচ্ছা, অস্টিন এবং অন্যান্য শহরের তুলনায়। কেন বেশি তারা সেটা ব্যাখ্যা দিয়েছে। সেটা হচ্ছে যে এখানে এমন সব রেস্টুরেন্ট আছে যেখানে আপনি প্রপোজ করতে পারেন খুব নিরাপদে, নির্বিঘ্নে এবং রোমান্টিকতার মধ্যে। আরেকটি ব্যাপার তারা বলেছে যে এখানকার মানুষের মধ্যে পারস্পরিক সার্চ, রোমান্সের জন্য যে সার্চ এবং স্বাস্থ্যের ইতিবাচক রেজাল্টও সবচেয়ে বেশি পাওয়া যায়। থ্যাংক ইউ। এটা আলোচনা করবো, বাট আপনার সাথে আজকে আলোচনা করবো যে জ্যাকসন হাইট সহ বিভিন্ন জায়গায় আপনার আইসের ব্যাপারে যেসব কথা উঠতেছে যে, এবং এইসব জায়গায় বিজনেসের উপর মারাত্মক এফেক্ট হচ্ছে। আমাদের কামরুল ভাই একটু আমাদের সাথে জয়েন করেছে, আগে ওনার কাছে শুনি, তারপরে আপনি তো ওই এরিয়ায় থাকেন, আপনি সাংবাদিক, আপনার কাছে শুনবো। কামরুল ভাই, একটু শুনতে চাই যে জ্যাকসন হাইটে আছে বেশ কিছু বাংলাদেশি ব্যবসায়ী আমাদেরকে বলেছেন যে এই যে আইসের যে আপনার উপস্থিতি এবং এইটা নিয়ে আবার অনেক বেশি আলোচনা, এই আলোচনার কারণে জ্যাকসন হাইটের বিজনেসের এফেক্ট পড়েছে, অনেকেই বয়ে জ্যাকসন হাইটে যেতে চাচ্ছেন না। ইজ ইট ট্রু? আসসালামু আলাইকুম, ধন্যবাদ তাহের ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ টাইম টিভির অগণিত দর্শক এবং প্যানেলিস্ট সবাইকে। আসলে যে কথাটা বললেন এই কথাটা আসলে ঠিক না। জ্যাকসন হাইটে সুন্দরভাবেই লোকজন, স্বতঃস্ফূর্তভাবেই লোকজন আসতেছে, শুধু মানুষ অনেকটা এমনি বলে যে সামান্য, হয়তো যদি একটু সামান্য হয় বানায় অনেক অনেক। সব লোকজন সুন্দরভাবে লোকজন আসতেছে, তুলনামূলক একটু কম, যে একটু মানুষ আসলে সামার বলে শুধু সবাই বিভিন্ন জায়গায়, বাচ্চাদের স্কুল ছুটি আছে সেজন্য সবাই বাইরে একটু ঘুরতেছে, ফ্যামিলি ভ্যাকেশন সবাই করতেছে, সেই জন্য ওই হিসাবে লোকজন কম মনে হয় না আমার কাছে। রেগুলারলি যেগুলো কাস্টমার যারা জ্যাকসনের সবসময় আসে ওইভাবে আসতেছে। রেস্টুরেন্টগুলোতে একটু কম, হয়তো অনেকে একটু হয়তো যাদের একটু ভয় পাইতেছে, কিন্তু ওরকম না, কোনো ভয়ের কিছু নাই। আমি মনে করি জ্যাকসন হাইট অনেক সুন্দর, সবাইকে আমি মনে করি যেভাবে আগে ছিল সবাই আসবেন, বাজার টাজার করবেন, কোনো ভয়ের কিছু নাই। এবং আমরা ওরকম আইসের কোনো উপস্থিতি লক্ষ্য করি নাই যে এভাবে করে নিয়ে গেছে, এরকম আমার কাছে ওরকম কিছু মনে হয় নাই ভাই। থ্যাংক ইউ সো মাচ। নাজমুল ভাই, এনি কমেন্ট অন ইট?
আইসের ব্যাপারে উদ্বেগ আতঙ্ক তো এটা অস্বীকার করার কারণ উপায় নাই। তবে জ্যাকসনাইটের ব্যবসায়ীরা যদি কেউ অভিযোগ করে থাকে তাদের ব্যবসা কম, বিশেষ করে গ্রোসারি মালিক, আমি কিন্তু একমত না। না, আপনি রেস্টুরেন্ট ব্যবসায়ী, রেস্টুরেন্ট আমি ব্যবসায়ী। শেষ করি ওভারঅল বিজনেসের কথা বলি। হুম হুম। জ্যাকসন হাইটের 73 এবং 74 যদি সন্ধ্যার পরে আপনি যান, জি। সেই সমস্ত দোকানগুলির সামনে যেই পরিমাণ গার্বেজ, মানে এমটি বক্স থাকে মাল পসরার, তাতে বোঝা যায় তাদের ব্যবসাগুলো কেমন। এটি একটি কথা বললাম। হুম হুম। সেকেন্ড থিং আমি যেটা বলি, যেটা হচ্ছে যে ইদানিং যারা জ্যাকসন হাইটে কম আসেন তার একটা মূল কারণ হলো, আমি জানি না কামরুল ভাই একজন ব্যবসার মালিক হিসেবে এটা কতটা বুঝতে পেরেছেন কিংবা অনুধাবন করেছেন, সেটি হচ্ছে যে যেই পরিমাণ গার্বেজ রাস্তার উপর রাখা হয়, এবং মেয়র এরিক অ্যাডামসের সময় যে বক্সগুলো, এই ট্রাশ বক্সগুলো রাখা হয় বিগ বিগ 65 গ্যালন, এবং এক একটা দোকানের সামনে 5টা 7টা করে, অনেকেই কিন্তু হাঁটা চলা করতে পারেন না। এই জন্য অনেকে এই রাস্তাটাকে অ্যাভয়েড করেন। আমি জ্যাকসন হাইটের ব্যবসায়ীদেরকে বলবো, আপনারা সময় পেলে সুযোগ হলে একবার ম্যানহাটনে যাবেন। ম্যানহাটনেও কিন্তু গার্বেজের একই বাধ্যবাধকতা, কিন্তু সেখানে এই ধরনের অবস্থা নেই যেটা জ্যাকসন হাইটে। এবং জ্যাকসন হাইটে 74 স্ট্রিট অনেকটা ক্লিন 73 তুলনায়, কিন্তু সব ময়লার গার্বেজ, ময়লা, দোকানের সামনে বিশ্রী অবস্থা সৃষ্টি, মানুষে হাঁটা যায় না, মানুষের ন্যায়। এই কারণে আমি শুনেছি, অনেকে আমার সাথে কথা হয়েছে, জিজ্ঞাসা করেছি যে তারা এখন আর জ্যাকসন হাইটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, কারণ তাদের কাছে অল্টারনেটিভ আছে। আরো একটা ব্যাপার আমি অনেকে যেটা আমি ফিল করি জ্যাকসন হাইটের ব্যবসায় হার্ট করতেছে, সেটা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেসের অধপতন। আপনি জানেন জ্যাকসন হাইটে এই মুহূর্তে 73 স্ট্রিটে 3টা রেস্টুরেন্ট বন্ধ, 3টা রেস্টুরেন্টে কোনো দরজা বন্ধ। কবে খোলা হবে নোবডি নোজ। আরেকটি ব্যাপার বলি, যে রেস্টুরেন্ট গুলো চালু আছে, সেই রেস্টুরেন্টের মালিকরা এই রেস্টুরেন্ট গুলোকে সচল রাখার জন্য যেই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা, যেই ধরনের কাস্টমার সার্ভিস, যেই ধরনের খাওয়ার এবং খাবারের কি বলে যে প্রিজার্ভেশন, এই সমস্ত ব্যাপারে খুব একটা নজর দিচ্ছেন এমনটি আমার মনে হয় না। হ্যাঁ, আপনি দুপুরবেলা রান্না করা হয়, রান্না করার 2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনি খেতে যান, হয়তো অনেক কিছু ফিল করবেন না, কারণ তখন খাবারগুলি তাজা থাকে। কিন্তু একই খাবার যখন রাতে 10টার সময় আপনাকে মাইক্রোওয়েভ করে দেওয়া হয়, তখন সেটা অনেকটাই টেস্ট হারিয়ে ফেলে। এই বিষয়গুলো জ্যাকসন হাইটের দোকান রেস্টুরেন্টের মালিকরা ঠিক অনুধাবন করে না। যারা করেন তারা ব্যবসা ঠিকই ভালো করেন। আপনাকে আমি একটা দুটো উদাহরণ দিই এই মুহূর্তে। একটা হচ্ছে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে থাই নারা বলে, সেখানে সিটি পাওয়া যায় না, সিটি নাই, বা আপনার গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এবং ওরা এত স্ট্রিক্ট, 10:30 পরে 10টার পরে একদিন কাস্টমারও নেয় না। এবং আরেকটা রেস্টুরেন্ট আছে আপনার কাওয়াভিল, আপনার সাগর চাইনিজ, প্রচুর ভিড়, প্রচন্ড ভিড়, যদিও রিভিউ তাদের নিয়ে সমালোচনা হয়, কিন্তু ভিড়। আরো কয়েকটা রেস্টুরেন্ট আছে সেখানে ভিড়। কিন্তু 73 স্ট্রিট, আপনারা যদি জ্যাকসন হাইটকে 73 স্ট্রিট হিসাবে জ্যাকসন হাইটকে বিবেচনা করেন, 73 স্ট্রিট নিডস ইমপ্রুভমেন্ট ফ্রম ওনার সাইড, এবং ওনার সাইডে যখন এলাকাটাকে ইমপ্রুভ করবে, তখনই সেখানে কাস্টমারদের আনাগোনা আরো বাড়বে। থ্যাংক ইউ সো মাচ। কামরুল ভাই, এনি কমেন্ট? এমনি আসলে আমরা 73 চেষ্টা করি, বাংলাদেশি যত রেস্টুরেন্ট আছে চেষ্টা করি যে বাংলাদেশি কাস্টমার গুলো আনার জন্যই। হোপফুলি সামারের জন্য একটু হয়তো বাইরের স্টেটের লোকজন আসে, একটু পার্কিং এর প্রবলেমের জন্য আসলে একটু ব্যবসা আমাদের 73 কম। মেইনলি আসলে এটা পার্কিং প্রবলেমের জন্য আমার মনে হয়। লোকজন আসলে স্পষ্ট পার্কিং করতে পারে না, দূর দূরান্তে পার্কিং করার পর একটা করে টিকিট খায়, সেজন্য একটু ওই জন্য ব্যবসাটা একটু কম মনে হয় আর কি। হোপফুলি আমরা এটার জন্য অনেক চেষ্টা করতেছি, আমরা বিভিন্ন জায়গায় লবিং লাগাইছি, যে দেখা যাক, হোপফুলি এটা ঠিক হয়ে যাবে আর কি। দেখা যাক কি হয় আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ কামরুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ডক্টর বিএম আতিকুজ্জামান, আমাদের প্রিয় মুখ, তিনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং তিনি সবসময় আপনাদের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ। আজকে এটাও স্বাস্থ্য রিলেটেড, বাট ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ সাবজেক্ট। এবং সাবজেক্টটি হচ্ছে যে আমরা সবসময় আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কেমিক্যাল টাইপের বিভিন্ন ধরনের স্প্রে, তারপরে আপনার জীবাণুনাশক, এগুলো ব্যবহার করি, ইনক্লুডিং আমাদের বাসন টাসন ধোয়ার জন্য অনেক সময় অতিরিক্ত আমরা কেমিক্যাল ইউজ করি। কিন্তু আজ একটি রিপোর্ট বেরিয়েছে, এই রিপোর্ট বলছে যে এই ধরনের কেমিক্যাল বেশি দিন ইউজ করা, এর এফেক্ট কি স্বাস্থ্যের উপর,
এবং এর বিকল্প কি আছে এই বিষয়ে একটি রিপোর্ট বেরিয়েছে। এবং আমার মনে হয় আতিক ভাই যেভাবে সুন্দর উপস্থাপনা করেন তাতে খুব সহজভাবে আমরা বুঝতে পারবো যে বিষয়টি হোয়াট ইজ দি এফেক্ট অ্যান্ড হোয়াট ইজ দি অল্টারনেট। আতিক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। বিশেষ করে আমার প্রিয় নাজমুল ভাইকে দেখতে পাচ্ছি। নাজমুল ভাই, আশা করি ভালো আছেন, আপনারা সবাই ভালো আছেন আশা করি। জি, আসলে টপিকসটা খুব ইম্পর্টেন্ট, এবং আপনাকে অনেক ধন্যবাদ তাহের ভাই, আপনি এটা সম্পর্কে বলতে বলেছেন। আসলে আমি আর্টিকেলটা পড়লাম, এটা অনেক বড় আর্টিকেল এবং এখানে অনেক কিছু অনেক কমপ্লেক্স ভাবে বলা হয়েছে, যেটা হয়তো আমাদের দর্শক যারা আছে তাদের সামনে অনেকে সহজ বুঝবে করে না। বলাটা দরকার। আমি সেজন্য ওটা একজন চিকিৎসক হিসেবে সহজভাবে বলবো আপনাদের জি সামনে। জি জি, থ্যাংক ইউ। সো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা আমাদের আসলে জীবনের প্রতিদিনের অংশ। একটা হলো ক্লিনার, যেটা দিয়ে আমরা ঘর পরিষ্কার করি, আর একটা হলো যে আমরা জীবাণু মুক্ত করি, সেটার নাম হলো জীবাণুনাশক। সো এই দুটো জিনিস কিন্তু আলাদা। আমরা সবাই চাই যে আমাদের ঘর পরিষ্কার থাকুক এবং জীবাণুমুক্ত থাকুক। বিশেষ করে করোনার পর থেকে ডিসইনফেক্টেন্ট ইউজ করি বা সারফেস ক্লিনার ইউজ করি বা স্প্রে ইউজ করি, এগুলো কিন্তু অনেক বেড়েছে। এখন একটা প্রশ্ন আমরা খুব কমই করি, যে সমস্ত কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দিয়ে আমরা জীবাণু মারছি সেটা কি আমাদের শরীরের জন্য সবসময় নিরাপদ কিনা। বিশেষ করে পরিষ্কার করা মানেই কি জীবাণুমুক্ত, এটা প্রথমে এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে ক্লিনিং বা পরিষ্কার করা আর ডিসইনফেক্টিং বা জীবাণুনাশক করা কিন্তু এক জিনিস না। সাবান কিংবা সাধারণ ক্লিনার আপনারা যেটা দোকান থেকে কেনেন, এটা দিয়ে আমরা ময়লা, তেল, চর্বি কিংবা অনেক জীবাণু বিভিন্ন সারফেস থেকে সরিয়ে ফেলতে পারি। কিন্তু ডিসইনফেক্টেন্ট যেটা, সেটা হলো এটা ব্যবহার করে আমরা নির্দিষ্ট কিছু জীবাণুকে ধ্বংস করতে পারি। সো আমাদের প্রতিদিনের মানে জীবনযাত্রায় আমরা সব জায়গায় দেখি যে ক্লিনিংটা মোর ইম্পর্টেন্ট, মানে পরিষ্কার করতে আমরা বেশি করছি, আমাদের কিন্তু সবসময় শক্তিশালী ডিসইনফেক্টেন্ট ব্যবহার করার প্রয়োজন নেই। সেটা ব্যবহার করা হয় স্পেসিফিক জায়গায়, যেমন ধরেন হাসপাতাল। আমাদের ঘরের টেবিল কিংবা মেঝে কিংবা ঘরের কোনো কাউন্টার যদি পরিষ্কার করতে হয়, তাহলে কিন্তু সাধারণ সাবান পানি বা তুলনামূলকভাবে মৃদু ক্লিনার, মনে রাখবেন ক্লিনার, ডিসইনফেক্টেন্ট না যথেষ্ট। এখন সমস্যা কোথায় হতে পারে, অনেক ক্লিনিং প্রোডাক্ট যেটা আছে সেখানে অ্যামোনিয়া থাকে, যেটা এক ধরনের ব্লিচিং প্রোডাক্ট, বা ক্লোরিন বেসড কম্পাউন্ড থাকে, কিংবা সলভেন্ট থাকে, বা ইভেন গন্ধর জন্য নানা রকমের কেমিক্যাল ফ্র্যাগ্রেন্স ব্যবহার করে। এগুলোর কিছু জিনিস জানা দরকার। যদি এগুলো সঠিকভাবে ব্যবহার করেন তাহলে এটা খুব কার্যকর এবং নিরাপদ। কিন্তু অতিরিক্ত ব্যবহার করা বা বন্ধ ঘরে ব্যবহার করা বা আমাদের ত্বকের সঙ্গে বারবার সংস্পর্শ হচ্ছে কিনা সেটা জানা, কিংবা একাধিক ক্লিনার একসাথে মেশালে একটা সমস্যা হতে পারে। অনেকে মনে করেন যে আমি দুই ধরনের ক্লিনার একসাথে মিশাবো এবং সেটা আমি ইউজ করব, আসলে হিতের বিপরীত হতে পারে। যে সমস্ত জিনিস আমরা ক্লিনিং প্রোডাক্ট ইউজ করি, যেহেতু সেখানে অ্যামোনিয়া থাকে, ব্লিচিং ম্যাটেরিয়াল থাকে, অনেকেরই কিন্তু দেখা যায় যে এটা ব্যবহার করার পর সাময়িকভাবে চোখ জ্বালা করতে পারে, স্কিনে ইরিটেশন হতে পারে, কাশি বা শ্বাসকষ্ট হতে পারে, কিংবা যাদের অ্যালার্জি বা অ্যাজমা আছে সেটা আরো বেড়ে যেতে পারে। আরেকটা বিষয় হলো ফ্র্যাগ্রেন্স বা সুগন্ধ। ঘরে আপনি ফ্র্যাগ্রেন্স দিচ্ছেন, তার মানে এই না যে আপনার ঘরটা খুব পরিষ্কার। সো ক্লিনার, ফ্র্যাগ্রেন্স এবং ডিসইনফেক্টেন্ট, এই তিনটা জিনিস আমাদের বুঝতে হবে। কোনো কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ফ্র্যাগ্রেন্স বা গন্ধ অনেকের মাথা ব্যথা হয়, চোখ কিংবা নাকে ইরিটেশন করে, কিংবা শ্বাসযন্ত্রের সমস্যাও কিন্তু হতে পারে। আমি যে কথাটা সবচেয়ে ইম্পর্টেন্টলি বলতে চাই সেটা হলো যে ক্লিনার কখনো মেশাবেন না। নিজের ইচ্ছা মতন দ্রুত ক্লিনিং কেমিক্যাল যদি আপনারা মিশিয়ে ফেলেন, তখন কিন্তু দেখা যায় যে ব্লিচের সাথে অ্যামোনিয়া মিশে বিপজ্জনক গ্যাস তৈরি হতে পারে, যেটা গুরুতর শ্বাসকষ্ট তৈরি করতে পারে। অনেক সময় ভাবেন যে আমি মিশাচ্ছি, এটা বোধহয় খুব ইফেক্টিভ হবে, আসলে তা না। সেজন্য খুব ইম্পর্টেন্ট হলো লেবেল পড়তে হবে আপনাদেরকে, যে প্রত্যেকটা ম্যাটেরিয়াল যেটা আসে সেখানে লেখা আছে এবং কি কি জিনিস ম্যানুফ্যাকচার সেখানে ইউজ করতে বলেছে সেভাবে আপনারা ব্যবহার করবেন। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে সমস্ত বাসায় ছোট বাচ্চারা আছে তাদের ব্যাপারে বেশি বেশি মানে
আমাদের সাবধান থাকতে হবে, কারণ বাচ্চারা মেঝেতে খেলে, হাত দিয়ে বিভিন্ন সারফেস স্পর্শ করে, আবার সেই হাত মুখে দেয়। তাই যে সমস্ত বাসায় ছোট শিশু আছে সেখানে ক্লিনিং প্রোডাক্ট ব্যবহার করার ক্ষেত্রে বেশি সতর্ক হতে হবে। একইভাবে যদি বয়স্ক মানুষ হয়, যাদের অনেক বয়স হয়ে গেছে, সেই বাসাতেও যাদের অ্যাজমা আছে কিংবা সিওপিডি বা ক্রনিক লাং ডিজিজ আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটা জিনিস, যে এই সমস্ত কেমিক্যাল ক্লিনিং প্রোডাক্ট শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে এই সমস্ত কেমিক্যাল ক্লিনার বাদ দিয়ে আমরা কোনো ন্যাচারাল ক্লিনার ব্যবহার করব কিনা। এখানে একটা আমার মনে হয় একটা ভারসাম্যর ব্যাপার আছে। ন্যাচারাল লেখা থাকলেই যে পণ্য শতভাগ নিরাপদ হবে এটা ধরে নেওয়া ঠিক না। আবার কেমিক্যাল শব্দ শুনলেই যেটা সবকিছু ক্ষতিকর, এটাও কিন্তু ঠিক না। আপনাকে বুঝতে হবে সব কিছুই কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি। আমাদের দেখতে হবে যে ক্লিনিং প্রোডাক্টে কোন উপাদানটা আছে, কতটুকু আছে, আমরা সেটা কিভাবে ব্যবহার করছি, এবং সেই পণ্যটা যে কাজের জন্য ব্যবহার করছি সেটা আসলেই সত্যি সত্যি কার্যকর কিনা। যে সমস্ত ক্ষেত্রে লেখা থাকে যে এটা প্ল্যান্ট বেসড বা কম ইরিটেন্ট ক্লিনার, কম অ্যালার্জিক, সেটা আপনি রেগুলার ক্লিনিং এর জন্য একটা ভালো বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু যেখানে সত্যিকারের ডিসইনফেকশনের দরকার নেই সেখানে কিন্তু আপনার ব্যবহার করবেন না। বিশেষ করে ডিসইনফেকশন কখন ব্যবহার করতে হবে আপনার একটু জানতে হবে। যদি আপনার পরিবারের কেউ সংক্রামক রোগে আক্রান্ত হয়, সেখানে অনুমোদিত ডিসইনফেক্টেন্ট আপনাদেরকে ব্যবহার করতে হবে। জি, তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে নিরাপদভাবে ঘর পরিষ্কার আমি করব কিভাবে। রাইট। আমি আপনাদের সবচেয়ে সহজ কথা বলবো, সেটা হলো সবসময় সবচেয়ে শক্তিশালী ক্লিনার ব্যবহার করার দরকার নেই। আপনি আপনার কাজ অনুযায়ী প্রোডাক্ট সিলেকশন করবেন। দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট সেটা হলো লেবেল পড়ুন। লেবেলে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে এবং কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানো। তৃতীয়ত যেটা, সেটা বলবো যে স্প্রে বা শক্তিশালী ক্লিনার ব্যবহার করার সময় ঘরের দরজা জানলা খুলে ভেন্টিলেশন বাড়ান। চতুর্থত যে কথাটা বলবো সেটা হলো প্রয়োজন হলে গ্লাভস ব্যবহার করুন, এবং কাজ শেষে আপনারা যখনই ডিসইনফেক্টেন্ট বা ক্লিনার ব্যবহার করবেন, কাজ শেষে কিন্তু ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে। আরেকটা কথা, যে ক্লিনিং প্রোডাক্ট একটার সাথে আর একটা মেশাবেন না। 6 নম্বরে যেটা বলেছি, অপ্রয়োজনীয় ফ্র্যাগ্রেন্স কিংবা অতিরিক্ত সেন্টেড প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন না, ওটা কমিয়ে দেবেন। কোনো কোনো বাসায় এটা ব্যবহার করে দেখা যায় অ্যাজমা হয় কিংবা কোনো অ্যালার্জির প্রবলেম হয়। এবং সবশেষে আমি যেটা বলবো, ন্যাচারাল, গ্রিন বা নন টক্সিক এই লেখা দেখেই কিন্তু সিদ্ধান্ত নেবেন না। পুরো লেভেলটা পড়ুন এবং ব্যবহারের নির্দেশনা দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের পরিবেশের কথাও ভাবতে হবে, যে পরিবেশে আমরা থাকি। আমরা যে ক্লিনার ব্যবহার করি তারা কিন্তু শুধুমাত্র ঘরের ভিতরেই থাকে না, এর কিছু অংশ ড্রেনের পানি দিয়ে আমাদের ওয়াটার সিস্টেমে চলে যায়। তাই অপ্রয়োজনীয়ভাবে যদি আপনি কেমিক্যাল ব্যবহার করেন, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য তো খারাপ, আমাদের পরিবেশের জন্য কিন্তু ভালো না। সো আমাদের লক্ষ্য করা উচিত যে ক্লিনার বা ডিসইনফেক্টেন্ট কম ব্যবহার করা উচিত, সঠিকভাবে ব্যবহার করা উচিত, এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা উচিত। ইয়েস। এটাই খুব ইম্পর্টেন্ট। আমি আজকে তো অনেকক্ষণ কথা বললাম, একটা কথা, যে একটা সহজ একটা বার্তা আপনাদের দেই, যে আমাদের ঘর অবশ্যই পরিষ্কার রাখতে হবে, কিন্তু পরিষ্কার করার নামে অপ্রয়োজনীয়ভাবে ঘরকে কেমিক্যাল বা ল্যাবরেটরি বানানোর কোনো দরকার নেই। আপনাদের বুঝতে হবে যে আমাদের ঘরে আমাদের সন্তানরা খেলছে, আমরা এই ঘরে খাচ্ছি, ঘুমাচ্ছি, শ্বাস নিচ্ছি। তাই প্রশ্নটা হলো এই ক্লিনার কতটা শক্তিশালী সেটাই হওয়া উচিত না। আমাদের প্রশ্ন হওয়া উচিত আমরা যে কাজটা করব তার জন্য সবচেয়ে কার্যকর কোনটা এবং সবচেয়ে নিরাপদ কোনটা। পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমাদের স্বাস্থ্যের একটা অংশ, আর সচেতনভাবে পরিষ্কার করাও সুস্থ জীবনের একটা অংশ। কিন্তু আমরা পরিষ্কার ঘর চাই, কিন্তু পরিচ্ছন্নতা যেন আমাদের স্বাস্থ্যের বিনিময়ে না হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আতিক ভাই, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের সবার জন্য। আমরা করি কি অনেক সময়, আচ্ছা একটা জিনিস একটা প্রশ্ন করি আপনাকে, আমাদের
প্রেসিডেন্ট সাহেব তো এবার ক্লোরেক্স খাওয়ার জন্যই সবাইকে পরামর্শ দিয়েছিলেন, রাইট? অলসো ক্লোরেক্স এত ডেঞ্জারাস যে এটা একবার স্প্রে করেছিলাম আমি আপনার ক্লিন করার জন্য রুমে। ক্লিন করার পরে আমি রুম থেকে পরে টিকতে পারিনি, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল ক্লোরেক্সের যে আপনার এই ঝাঁজের কারণে। সো আমি জানি না প্রেসিডেন্ট সাহেব কীভাবে, উনি বর্তমান প্রেসিডেন্ট সাহেব উনি তো সবাইকে বলেছেন খেয়ে ফেলো এটা, খেয়ে মানে এটা এত অ্যান্টি জার্ম যে মনে হয়েছে ভিতরে যে জার্ম আছে সব বোধহয় মেরে বেরিয়েও এটা উনি বলেছেন। সো ক্লোরেক্স সম্পর্কে আপনার আইডিয়া কি? আমাদের অনেকের ঘরে ক্লোরেক্স ব্যবহার করা হয়, কিন্তু ক্লোরক্স কিন্তু এটা এগেন খুব স্ট্রং একটা ডিসইনফেক্ট্যান্ট। ক্লোরক্স আমরা এটা ক্লিনার হিসেবে ঘরে ব্যবহার করি না, এটা একটা জিনিস জানতে হবে, সেজন্য লেভেল পড়াটা খুব দরকার। ক্লোরাইড বেসড, অতএব এটাতে অবশ্যই যদি খুব স্ট্রং পার্সেন্টেজে ব্যবহার করেন, এটা অবশ্যই চোখ মুখ জ্বলবে, আপনার শ্বাসকষ্ট হবে, যাদের অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি কিংবা সিওপিডি যাদের আছে তাদের বাড়তে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা সো ক্লোরক্স যে কথাটা বললাম যে আমাদেরকে বুঝতে হবে যে ক্লিনার আর ডিসইনফেক্টেন্টের মধ্যে একটা পার্থক্য আছে। রাইট। আমাদের বাসার রেগুলার ক্লিনিং এর জন্য আমাদের ক্লিনার দরকার, সেখানে ক্লোরক্সের ভূমিকা কিন্তু অল্প। এটা আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি জানেন যে বেকিং সোডা তো অনেকে খাবারের জন্য অনেক আপনার বিভিন্ন খাবার বানানোর সময় বেকিং সোডা ব্যবহার করা হয়, বাট বেকিং সোডা দিয়ে ক্লিনিং দেখা যায় অনেকে করে এবং অত্যন্ত সুন্দর ক্লিনিং হয়। এটা কি আপনার কোনো ধরনের ন্যাচারাল, না এর মধ্যে কোনো প্রবলেম আছে? এই সমস্ত প্রোডাক্টই তো আসলে নেচার থেকে এসেছে, এবং যখন ম্যানুফ্যাকচার করা হয় বুঝতে হবে যে এগুলো সবই কিন্তু কেমিক্যাল ফর্মুলার মাধ্যমে একটা পারফেক্ট একটা ফ্যাক্টরিতে তৈরি করা হয়। সো দিস আর নট ন্যাচারাল। কিন্তু বেকিং সোডা যে জিনিসটা, এটা তো প্রকৃতি থেকে যেগুলো এসেছে সেই ফর্মুলাটা, কেমিক্যাল ফর্মুলাটা নিয়ে পরে সায়েন্টিস্টরা এটা ফ্যাক্টরিতে তৈরি করে। বেকিং সোডার অনেক গুণ আছে, এবং বেকিং সোডা একটা ন্যাচারাল ক্লিনার হিসাবে কোনো কোনো ক্ষেত্রে ডিসইনফেক্টেন্ট হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু বেকিং সোডা আবার অনেক হাইপও আছে এবং অনেক ওভার ইউজও আছে, সেটাও একটু বুঝতে হবে আর কি। অনেকে যেমন একটা বদ্ধ জায়গায় গন্ধগুলো চলে যাওয়ার জন্য বেকিং সোডা ব্যবহার করেন, একটা পাত্রে বেকিং সোডা রাখেন এবং ইটস ভেরি ইফেক্টিভ। যেটা করে এটা হলো ওই গন্ধটা শুষে নেয়। সো বেকিং সোডার ব্যবহারের ক্ষেত্রে আমি আবার বলবো, যেমন আর্মার হ্যামার বলে বড় একটা কোম্পানি আছে যারা খুব ফেমাস বেকিং সোডা প্রডিউস করে এবং নানাভাবে তারা ব্যবহার করা হয়। এখন আমার বাসায় অনেকগুলো বিড়াল আছে, সো আমার বাসায় ব্যবহার করা হয়। আমি যেটা ব্যবহার করি যে ওরা যেখানে মল ত্যাগ করে আমি সেই জায়গাটায় বেকিং সোডা দিই, একটা ফ্র্যাগ্রেন্সও দেয়, এট দ্য সেম টাইম কিছু গন্ধ আপনার শুষে নিয়ে নেয়। সো বেকিং সোডার অনেক ব্যবহার আছে, তবে আমার অনেক ক্ষেত্রে আমি দেখি যে বেকিং সোডা আমার রোগীরা কেউ ব্যবহার করেন এবং ব্যবহার করে বিপদে পড়েছেন। আমি তাদেরকে বলি যে না, এটা বুঝতে হবে যে কোথায় এটা ব্যবহার করা উচিত। ঠিক একইভাবে ক্লোরক্স অনেক ইফেক্টিভলি কাজ করে। এখন কেউ যদি খুব এক্সাইটেড হয়ে বলে ফেলে যে না, আপনি ক্লোরক্স খাওয়া শুরু করেন, আপনার পেটের সব জীবাণু পরিষ্কার হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা খারাপ হবে। সো এখন আমি কোনো কিছুকেই মানে যেটা বলবো যে মানে আমাদের আশেপাশে যেগুলো ক্লিনার বা ডিসইনফেক্টেন্ট আমরা ব্যবহার করি, একটু লেভেলটা পড়ুন, যেটা কি জন্য ব্যবহার করা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন ওখানে লেখা আছে। আর একটা হলো কিভাবে ব্যবহার করতে হয়। সো এই দুটো জিনিস আপনি আপনার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে হয় এভরিথিং ইজ ক্লিয়ার। অনেকে অ্যান্টাসিড হিসেবে ইউজ করে। জি, বেকিং সোডাটা অনেকে অ্যান্টাসিড হিসেবে ইউজ করে, এটা ওভার ইউজ হয় অনেক, বিশেষ করে বাংলাদেশের গ্রামে। রাইট। কিন্তু আমাদের অনেকের চুলা ক্লিন করার জন্য যেটা চুলার মধ্যে অনেক দিন পড়ে গেছে, অনেকে অ্যান্টাসিড হিসেবে ইউজ করে, এবং এটা বাংলাদেশে কিন্তু এটা একটা নাম আছে, খার না খড় বলে, যে খাইলে আমার গ্যাস কমে যাচ্ছে, পেটের ব্যথাটা কমে যাচ্ছে, এটা কিন্তু অনেক অ্যাবিউজ হয় বাংলাদেশে। আর ওই যে আপনারা ক্লোরক্স বলেন, ক্লোরক্স কিন্তু আমি সবসময় দেখি এটা ব্যবহার করা হয় এবং অতিরিক্ত ব্যবহার করা হয়। যেহেতু এটা সোডিয়াম বাইকার্বনেট, এটা অ্যাসিডকে নিউট্রালাইজ করে,
হ্যাঁ এবং সেইভাবেই মানুষজন এটাকে ব্যবহার করে। এগেন এটার সাইড ইফেক্ট আছে, স্পেশালি যাদের কিডনির প্রবলেম আছে তাদেরকে খুবই সাবধানে ব্যবহার করতে আতিক হয়। ভাই, কিছু লোক বেকিং সোডা দিয়ে দাঁত ব্রাশ করে, এটা কি কতটা স্বাস্থ্যসম্মত? মানে এটা, মানে আমার আপনি মনে হয় অল্প করতে পারেন, বেশি করলে তো আপনার পেটে এই চলে কামই যাবে। করেন, এই কামই করেন, এটা তো আর বলেন নাই, এটাই জানতে চান তো, মানে শুনুন, সেটা তো বেকিং। আমি আমি ইব্রাহিম ভাই, এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে আমরা যেটা মানে জাস্ট কেমিক্যাল হিসাবে জাস্ট আমি বেকিং সোডা নিয়ে দাঁত মাজা শুরু করা, এটা ইজ নট এ গুড আইডিয়া। এটা আসলে আমাদের দাঁতের যে মাড়ি সেটার জন্য ক্ষতি হতে পারে, কারণ কি কনসেন্ট্রেশনে থাকে আমরা জানি না। আর ইভেন যে ফ্লোরাইড বেসড টুথপেস্ট আমরা ব্যবহার করি, সেটাও আমরা কোনটা ব্যবহার করি যেটা কেমিক্যালি প্রুভেন, একটা খুব স্বল্প মাত্রায় টুথপেস্টের সাথে ব্যবহার করা হয়, এবং সেখানে কিন্তু সোডিয়াম বাইকার্বনেট বা ওই ওই জিনিসটাও আছে অল্প পরিমাণে। সো যারা না জেনে, পার্সেন্টেজ না জেনে যারা জাস্ট মানে দোকান থেকে সোডা এনে ব্যবহার করছেন, আমি তাদেরকে অবশ্যই বলবো যে খুব সাবধানে এই কাজটা করার জন্য। ভালো প্রশ্ন করেছেন ইব্রাহিম ভাই, দিস ইজ ভেরি কমন জিনিস। এবং শাহ আহমেদ ভাই যেটা বললো, অনেকেই অ্যাসিড কমানোর জন্য এই সোডা খেয়ে ফেলেন, নট এ গুড আইডিয়া। আবার অনেকে মনে করেন যে আমি অ্যাসিড কমানোর জন্য 7 আপ খাবো কারণ ওর ভিতরে সোডা আছে, ওটাও ইজ নট এ গুড আইডিয়া ইদার। সো বাট হ্যাঁ, একটা গুড ফিলিং হয়, একটু ঢেকুর উঠে, তো কিন্তু ইটস নট দ্য রাইট আইডিয়া আর কি। থ্যাংক ইউ সো মাচ। যেটা ক্লোরাক্স যেটা বলেন, ক্লোরাক্স কিন্তু স্মল কনসেন্ট্রেশন অনেকে গায়ের জন্য, ইরিগেশনের জন্য ইউজ করে। হ্যাঁ, আবার আমার কাছে অনেক রোগী দেখেছি আমি যখন নিউ ইয়র্ক সোডিয়াম হাইপোক্লোরাইড বলে আর কি। অনেকে হাই কনসেন্ট্রেশন ক্লোরাক্স মানে সুইসাইডাল খেয়ে ফেলেছে, কিন্তু বাচ্চারা খেয়েছে, এবং দেখেছি আমার তাদের খাদ্যনালী এমন ভাবে পুড়ে গেছে যে যে তার সেটা ইভেন্চুয়ালি ন্যারো হয়ে গেছে, তাদের ভবিষ্যৎ সারা জীবন তারা সেটার জন্য সাফার করেছে। সো again, very careful about using Clorox for those users. রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আতিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, এনি কোয়েশ্চেন? যে প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন আমাদের ক্লোরেক্স খাওয়ার জন্য, বাট ক্লোরেক্স খাওয়ার পরে খাদ্যনালী পুড়ে গেছে আপনার, এই যে একটু আগে ডাক্তার আপনি সাহেব যখন এটা বলছিলেন তখন আমি ভাবতেছিলাম ইব্রাহিম ভাই কোথায়। জি, তো পরে দেখলাম যে আপনার এই ডিসকাশনের মাঝখানে ইব্রাহিম ভাই যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয়। অনেক সময় লাজবাব হয়ে যান, লাজবাব। এইটাই একজন লিডারের মহত্ব। একজন নেতা যখন হাস্যোচ্ছলে কিছু বলেন, সেটাও একটা অমর বাণী হয়ে যায়। সেটাও আমাদের মতো সাধারণ নাগরিক বছরের পর বছর নানাভাবে এটা ব্যবহার করে আন্দোলিত হইতে থাকে। এটাই একজন প্রকৃত নেতার সাফল্য। যুগে যুগে এই ধরনের নেতাদের আমরা মাত্র একবারই দেখি, বারবার দেখি না। আপনার কথা শুনলে অনেকে জুড়ে জুড়ে আসছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে। ভালো থাকবেন আপনারা। জি, আপনি ভালো থাকবেন। হাসান ভাই, আপনার কাছে একটু যাই। আবদাল আল সায়েদ, আপনি জানেন যে ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী মিশিগানের, এবং তাকে নিয়ে আজকে আমি দেখলাম যে সমস্ত মিডিয়ার ইন্টারভিউ একেবারে মানে লাইন পড়ে গেছে, যে তিনি কীভাবে প্রার্থনা করেন, জুইশদেরকে তিনি কীভাবে দেখবেন, ইসরায়েলকে সাপোর্ট করবেন কিনা। তিনি অবশ্য একটি উত্তর দিয়েছেন যে ইসরায়েল আমি তো সাপোর্ট করবোই না, ইভেন আমার তো আমার ফাদারের জন্ম মিশরে, এবং মিশরেও যে বর্তমান সামরিক শাসক আছে, আমি চাইব না যে তাদের কেউ কোনো ধরনের মানে অস্ত্র বা কোনো কিছু সরবরাহ করুক। রাদার আমার মিশিগানে অনেক স্কুলে অনেক বাচ্চা আছে যাদের অনেক প্রয়োজনীয় জিনিস আমরা সাপ্লাই করতে পারছি না। আমি মনে করি ওইখানে আমাদের মানি ইউজ করা উচিত। সো উনি আজকে আমি দেখেছি বিভিন্ন জায়গায় অনেক কথা বলছেন, বাট জুইশ লবির ব্যাপারটি আমার কাছে মনে হচ্ছে দে আর নট সো হ্যাপি অ্যাবাউট হিজ উইনিং। এবং ডেমোক্রেটিক পার্টিতে আপনি জানেন যে জুইশ লবির প্রভাব সবচেয়ে বেশি। সো এক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টিতে তিনি কি আশীর্বাদ না অভিশাপিত আবির্ভূত হয়েছেন, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। হোয়াট ইজ ইউর অপিনিয়ন? ধন্যবাদ সবাইকে। আশীর্বাদ না অভিশাপ দুটোই ডিপেন্ড করে কিভাবে এই দল এল সাইদের এই বিজয়টাকে, শুধু এল সাইদ তো নয়, এই মিশিগানের নির্বাচনের সময় আমরা দেখেছি আমরা যে মিশিগানে কিন্তু এল সাইদের পাশাপাশি দুজন প্রোগ্রেসিভ ক্যান্ডিডেট, দুজন সিটিং কংগ্রেস মেম্বারকেও কিন্তু আউটস্টেট করেছে। আপনাদের মনে থাকতে পারে একজন ভারতীয় সেখানে থানেদার, শ্রী থানেদার কংগ্রেস মেম্বার ছিলেন,
পরাস্ত হয়েছেন একজন প্রোগ্রেসিভ ডিএসএ মেম্বারের কাছে। কিভাবে তিনি জিতলেন এটা একটু ভাবা দরকার আমাদের। কিভাবে এই বিজয়টা অর্জিত হলো? আমরা দেখেছিলাম, শুনেছিলাম, পড়েছিলাম যে আমাদের এল সাইদ 8, 10, 11 পয়েন্টে এগিয়ে আছেন, কিন্তু জিতেছেন আলটিমেটলি তিনি মাত্র 1400 ভোটে। এই টাইটটা কেন হলো? এল সাইদ মূলত জিতেছেন শিক্ষিত, শহুরে এবং শ্বেতকায়দের ভোটে, ছাত্রদের ভোটে। তিনি তার 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 ভোটিং ডিস্ট্রিক্টগুলি মোটামুটি 3টা: ল্যান্সিং, অ্যান আরবার আর গ্র্যান্ড র্যাপিডস। অ্যান আরবারের বিশাল বিশ্ববিদ্যালয় আছে, সেখানে তিনি প্রায় 70% ভোট পেয়েছেন। কিন্তু ডেট্রয়েট সবচেয়ে বড় শহর, যেখানে সবচেয়ে বেশি যেখানে ভোটার থাকে এবং যেখানে অধিকাংশই হচ্ছে গিয়ে কৃষ্ণকায়, তারা কিন্তু ভোট দেয়নি। অনেক পরিমাণে অনেক কম ভোট পেয়েছে আব্দুল এই ফ্রম আফ্রিকান আমেরিকান। ঠিক নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছিল মামদানির ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রঙ্কসের বা নিউ ইয়র্কের আফ্রিকান আমেরিকানরা কিন্তু সেই পরিমাণে ভোট দেয়নি যেই পরিমাণে ইভেন জুইশরা ব্রুকলিনে ভোট দিয়েছে মামদানিকে। কেমন? ফলে বড় একটা চ্যালেঞ্জ আব্দুল সাইদের জন্য দলটাকে ইউনিফাই করা। ইজ ডিভাইডেড দল কিনে এই মুহূর্তে। দলে আপনারা জানেন যে এল সাইদের পক্ষে কেউই ছিল না, এক বার্নি স্যান্ডার্স এবং এওসি ছাড়া। দলের প্রতিষ্ঠা বলতে যা বোঝায়, মানে আমাদের চাক শুমার, হাকিম জেফরিজ বা দল ডিএনসি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার পাশে দাঁড়ায়নি বা একটা পয়সা খরচ করেনি। আজকে দেখেছি আমরা চাক শুমার ফোন করেছেন, ফোন করে বলেছেন, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু লাইক মি। আমাকে পছন্দ করতে হবে না, বাট আই ওয়ান্ট ইউ টু উইন। তার মানে এই মুহূর্তে তার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দলকে ইউনিফাই করা। কিন্তু আমরা কি দেখলাম যে যেই র্যালিটা করেছিলেন এল সাইদ, তাতে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক ক্যান্ডিডেট কিন্তু সেখানে অ্যাটেন্ড করেননি। তার মানে কতটা রক্তক্ষরণটা এখনো রয়ে গেছে, পুরোপুরি তা মুছে যায়নি। এবং এই মুছে না যাবার মোছার দায়িত্ব কিন্তু এল সাইদের। এল সাইদকে এগিয়ে আসতে হবে, হাতে বাড়াতে হবে, দলের ভেতরে দলের বাইরে। আপনি বললেন জুইশদের কথা বললেন। এই নির্বাচনে এইপ্যাক মানে আমেরিকান ইসরায়েলি পলিটিক্যাল অ্যাকশন কমিটি $35 মিলিয়ন খরচ করে, সব মিলে $70 মিলিয়ন খরচ হয়েছে নির্বাচনে। $70 মিলিয়ন। আমেরিকার ইতিহাসে কোনো ডেমোক্রেটিক প্রাইমারিতে এত টাকা খরচ হয়নি এবং এত লোক ভোটও দেয়নি। প্রায় 1.5 মিলিয়ন লোক, 15 লক্ষ লোক ভোট দিয়েছে। অবিশ্বাস্য। 7.5 লক্ষ ভোট, 7.5 লক্ষ ভোট পেয়েছেন এল সাইদ, প্রায় একই সমান ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী। ইট নেভার হ্যাপেন বিফোর। কারণটা কি? এল সাইদটা কে? হোয়াট ডাজ হি রিপ্রেজেন্ট? হি রিপ্রেজেন্ট দ্য প্রোটেস্ট। আমেরিকায় সাধারণ লোকে নাভিসা ছুটে গেছে, অর্থনীতির জন্য বলুন আর অব্যাহত রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বলুন। আমেরিকা হ্যাজ বিকাম ভেরি ডিভাইডেড অ্যাজ এ কান্ট্রি। এবং ডিভিশনটা কাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে? যারা অশ্বেতকায়, আমাদের মতো, যারা নন ইমিগ্রেন্ট, যারা আমাদের মতো বাদামি রঙের মানুষ। এবং তারা এল সাইদের মধ্যে দেখতে পাচ্ছে যে একটা প্রতিবাদের চিহ্ন। যুদ্ধ হচ্ছে, যুদ্ধের কার লাভ? আমার তো যুদ্ধ কোনো লাভ নেই। যে মেয়েটি মারা গেল কুইন্সে, সানি সাইডে, 18 বছরের একটি মেয়ে, তার পরিবারের আশা, তাকে নিয়ে কত আশা ছিল, কি লাভ হলো যুদ্ধ করে তার? ফলে এই যে প্রতিবাদটা সারা দেশ জুড়ে হচ্ছে, সারা দেশ জুড়ে প্রোগ্রেসিভ মুভমেন্ট যে হচ্ছে, আমরা বলছি এটা বাম মুভমেন্ট, বাম নয় কিন্তু ইটস এ প্রোটেস্ট এগেইনস্ট দ্য এস্টাবলিশমেন্ট, বোথ ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান। এখন আপনি যে প্রশ্ন করলেন এপেক এখন কি করবে? এপেক এই নির্বাচনে এপেক $35 মিলিয়ন খরচ করেছে। আমি ডেফিনিট নভেম্বরের নির্বাচন তারা $60 মিলিয়ন খরচ করবে। They will spend perhaps $60 million to stop এল সাইদ। আর তার চেয়ে ভয়ের কথা, গতকাল ডেমোক্রেটিক পার্টির একটা উইং, নাম হচ্ছে থার্ড ওয়ে, দলেরই একটা অংশ থার্ড ওয়ে, তারা ঘোষণা করেছে এল সাইদ এবং এল সাইদের মতো সো কল, তারা বলছে সো কল লেফট অথবা এক্সট্রিম লেফট, তাদের ঠেকানোর জন্য তারা $14 মিলিয়ন একটা বাজেট তারা তৈরি করেছে টু স্টপ
প্রগ্রেসিভ ক্যান্ডিডেটস। আমি কথা বুঝে বলতে পারলাম? একদিকে আমরা দেখতে পাচ্ছি রিপাবলিকানরা, প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেই বসেছেন এল সায়েদ একটা কমিউনিস্ট, এল সায়েদ আসলে দুর্যোগ ঘটবে, ইসরায়েল আমাদের বন্ধু, আর এল সায়েদ ইসরায়েল ঘৃণা করে, আমাদের জুইশ বন্ধুদের ঘৃণা, মানে এই ক্যাম্পেইন হ্যাজ অলরেডি স্টার্টেড এগেনস্ট এল সাইয়েদ, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে কারা? এই দলের লোকেরাই। ফলে দুটো মিলে নভেম্বরে জেতা কিন্তু খুব ডিফিকাল্ট হবে। যত সহজ ভেবেছিলাম আমরা, তা কিন্তু মনে হচ্ছে না আমার কাছে। ঠিক সেই কারণে ট্রাম্প সাহেব কি বলেছেন, এটা রিপাবলিকানদের জন্য খুব ভালো খবর, ইটস গুড নিউজ ফর দ্য রিপাবলিকান। ওয়াই? যদি মডারেট কোনো ক্যান্ডিডেট জিততেন, তার পক্ষে অনেক সহজ হতো জেতা এই নির্বাচনে, বাট এল সায়েদ যেহেতু অনেক বেশি পোলারাইজিং, বলে তার জেতাটা অনেক বেশি কঠিন হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন যে টেড ক্রুজ, সিনেটর টেড ক্রুজ টেক্সাসের, উনি কিন্তু ওনাদেরকে নাম ধরে ডাকার আগে ডাকে কমরেড আপনার মামদানি, কমরেড সাইয়েদ, মানে স্বাভাবিক নামে ডাকেই না উনি। এটা খুবই পরিকল্পিত, একথা প্রমাণ করা যে এরা সবাই কমিউনিস্ট, এরা সবাই বিদেশি স্বার্থকে প্রমোট করে, এরা আমাদের মতো লোক নয়, এটা বোঝানো। কমিউনিস্ট মানে কি? কমিউনিস্ট মানে হচ্ছে এর ক্যাপিটালিজমের বিরুদ্ধে, কমিউনিস্ট মানে এরা আল্লাহ খোদা মানে না, কমিউনিস্ট মানে এরা সব দখল করে নেবে, বলে ইটস এ ক্যাম্পেইন। ক্যাম্পেইন শুরু হয়ে গেছে হবে। ট্রাম্প সাহেব ওনার এলাই যারা আছে এরা একদম কমরেড শব্দটা পরিকল্পিতভাবে ইউজ করে আপনার। and it was to be expected, it was to be expected, it was to be expected. থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। ইব্রাহিম সাহেব, কালকে তো প্রেসিডেন্ট সাহেব বার্থ রাইট সিটিজেনশিপ যেটা, ওইটার বিরুদ্ধে আপনার উনি নির্বাহী অধ্যাদেশ জারি করেছেন, এবং এটা নিয়ে আপনি জানেন যে এর বিরুদ্ধে আপিল হবে কিন্তু। সো হোয়াট ইজ দ্য লেটেস্ট অফ দিস? এখন আপিলটা হয়েছে, মানে এটা করায় কি আপনি মাইন্ড করে রাগ করছেন? এটা তো ভালোই জিনিস। মানে এটা মানে আমেরিকায় আপনি আসবেন, মানে বাইরের থেকে বার্থ ট্যুরিজমের বিরুদ্ধে নির্বাহী আদেশ, এখানে শুনতে ভালো লাগে যে আসা মাত্র এখানে ট্যুরিজম শব্দটা তো আমি বললাম যে বার্থ রাইটস। এটা বার্থ রাইটস, ঠিক আছে, আমাকে বলতে দেন, আপনার তো রাইট অধিকার। আমি তো মনে করি যে আপনি যেটা চান, আপনারা কি চান আমি বুঝি না। মানে আমেরিকা কি সবার জন্য খুলে দেবে? আমি আসছি, আমার গ্রামবাসী সবাই নাগরিকত্ব দিয়ে দিবে, এটা হইলে ভালো। এটা চান, আসার পরে আপনি খাবার দেন, চিকিৎসা সুবিধা দেন, ছবি দিয়ে দেন। কিন্তু বাস্তবতাটা হইলে এটা একটা দেশ, এটা একটা এই দেশ একটা আইনে চলে, এবং এই দেশের প্রেসিডেন্ট চিন্তা করতে পারেন এই দেশের কল্যাণ কিভাবে হবে। বার্থ ট্যুরিজমের নামে যে অব্যবস্থাপনা, যে বেরেল্লাপনা চলেছে বিভিন্ন দেশ থেকে, এগুলো বাংলাদেশ থেকে তো আর তেমন বেশি লোক আসেন নাই, বিভিন্ন দেশ থেকে ওই মানে গর্ভবতী নারী এখানে চলে আসলেন, পরিবার নিয়ে এখানে চলে আসলেন, আসলে এখানে জন্ম দিলেন। আপনি আমেরিকার আইন অনুযায়ী, আমেরিকা একটা মানবিক, পৃথিবীর শ্রেষ্ঠ মানবিক দেশ, এবং এখানে আসলে প্রসূতি বা বাচ্চাদের জন্য কোনো প্রেগন্যান্ট হইলে আপনি কোনো চিকিৎসা কেন্দ্রে গেলে কেউ প্রশ্নই করতে পারবে না যে আপনার কোনো মেডিকেল কার্ড আছে কিনা, আপনার চিকিৎসা দেওয়াটাই প্রথম ডিউটি। এখন এই চিকিৎসা নিলেন, আপনি নিয়ে আপনার এখানে বাচ্চা হইলো, আপনার বিল আসলো এখানে $100,000 $2,100, এবং এগুলার বিল টিল না দিয়ে আপনি আবার দেশে চলে গেলেন, আসসালাম আলাইকুম। আবার এই 17-18 বছর পরে আপনার ছেলে বা মেয়ে এখানে আশপাশে বলে আমি আমেরিকান নাগরিক, এখন আমার 21 বছর হয়েছে, আমারও ছেলে মেয়েরে নিয়ে আসি। এগুলো দক্ষিণ আমেরিকা, মেক্সিকো সহ বিভিন্ন দেশ, আমাদের দেশ থেকে আপনি অনেককেই চিনেন, আমিও চিনি, যারা দেশে মানে এগুলো তো আমাদের দেশে গরিব মানুষ তো এখানে আসে না, যারা সীমান্ত পাড়ি দিয়ে তারা আসে না, যারা এই যে লুটেরা সম্প্রদায়ের, যারা বিত্তশালী, তারা সহজে ভিসা পান, বা ফ্যামিলি নিয়ে ভিসা এসে এখানে বাচ্চা দিয়ে বিজনেস ক্লাসে আসে, বিজনেস ক্লাসে আসেন, আইসা বাচ্চা দিয়া আপনার এই যে বাচ্চা দিয়ে বাচ্চার জন্ম, যে আমি আমেরিকান নাগরিক হয়ে গেছি, এখন আমার ছেলে বা মেয়ে আমেরিকান নাগরিক, এদের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ডলারের বিল পড়ে আছে। এগুলাকে নিয়ন্ত্রণ, এগুলা নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলতেছিল, কেউ এইসবে খেয়াল না। এগুলার কথা বললে ইমিগ্রেন্টরা খেপে যান, আমরা বুট পাবো না, মানে মানে আপনার মতো লোকজন ওনারা মাইন্ড করেন। সুতরাং ওই আপনি জো বাইডেন বলেন, আপনার বারাক ওবামা বলেন, কেউ এটা নিয়ে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হি স্টুড আপ, সে বলছে না এগুলো তো চলতে পারে না।
এই বছরের পর বছর ধরে আমেরিকাকে নানানভাবে লুটপাট করবেন, আবার এই লোকগুলা আমেরিকার ভাবাদেশের বিরুদ্ধে কথা বলে, আবার এই লোকরা এসে যে আমেরিকাকে ভালোবেসে সে তার সংকটকালীন সময় এখানে বাচ্চা জন্ম দিল, তার আকাঙ্ক্ষাকে প্রকাশ করলো, আবার এই কিছুদিন পরে এই আমেরিকা কি কি খারাপ কাজ করতেছে এইটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। তো এটা তো ভালো কাজ করছে, তো আসেন ভালো কাজ করছে উনি, right? ধন্যবাদ দেন, ধন্যবাদ দেন। আপনি দিয়ে দেন, তারা তো পকেটে $100,000 নিয়ে আসতেছে ইব্রাহিম ভাই, ওই আচ্ছা। দেশের টাকা তো $100,000 পকেটে নিয়ে আসতেছে, যে টাকা আবার এখানে ইনভেস্ট করতেছে, সেটা তো আপনি দেখতে হবে। না, তারপরে ওই যে বাংলাদেশ থেকে অনেক না না চুলরা- আমরা আলাপ করতেছি সাবুদ্দিন ভাই, বাংলাদেশ থেকে অনেক আমরা আলাপ বাংলাদেশ করতেছি গর্ভবতী মা, হ্যাঁ, গর্ভবতী মা এগুলো তো গর্ভবতী investment মাই এর তো জন্য আসে না। $100,000 নিয়ে আসতেছে যদি পকেটে। নিয়ে আসে যদি নিয়ে আসে বিজনেস করে সেটা অন্য না জিনিস। নিয়ে আমাদের আসো, পয়েন্টটা হচ্ছে নিয়ে আসো, কিন্তু আসার পরে এখানে যেটা হয় আমাদের ইয়ে থেকে, সেটা হলো যে বিভিন্ন হাসপাতালে তো ধরেন $30-40,000 বিল বা $50,000 বিল হয়, রাইট? এই বিল না দিয়ে আপনার এই যত ধরনের সরকারি সুবিধা সব, কারণ নিউ ইয়র্ক সিটিতে যদি প্রেগনেন্ট ওমেন যে তার সে অটোমেটিক মেডিকেট হয়ে যায়, তার অটোমেটিক তার আপনার ইন্স্যুরেন্স হয়, কোনো যত ধরনের ফুড স্ট্যাম্প বলেন আর খাবারের যত আইটেম আছে সব ফ্রি। সো এটা হাসপাতাল দিতে হয় আপনার প্রেগনেন্ট হলে কেউ, না সেটা হলো কিন্তু আপনার যার hospital-এর ক্যাপাসিটি নিয়ম আছে পে করা emergency সেও care is পে free। করে না আপনার। এই না, যে বললেন emergency $100,000 care নিয়ে আসছে, সেও এসে এখানে পাবলিক চার্জের উপর দিয়ে সব করে টরে, আর তারপরে তাদের সোনার যত আপনার অলংকার টলঙ্কার আছে সব কিনে নিয়ে চলে গেল। সো এটাই অ্যাবিউজ করা, কিন্তু নিডি যারা তারা সুবিধা নিতে পারে, এটা এই যে আমি আই ডোন্ট মাইন্ড। এইগুলা বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আচ্ছা, উদ্যোগ ট্রাম্প নিতে, আমি সাহেবের মনে করি গুণগান এটা- আপনি এনেন, আপনার গাওয়া শেষ তো? গুণ এবং না গান, আমার গাওয়া সেটা সবার মানে বিরোধিতার খাতিরে আমরা বিরোধিতা না করব, গুণ ট্রাম্পের গান বিরুদ্ধে দুইটাই বলে। গেয়ে ফেলছেন তো আপনি, আর দরকার নেই আপাতত আর দরকার নেই। আচ্ছা সাহাব ভাই, আপনার কাছে আমি আসতেছি, আপনার কাছে RNM রাইট ভ্যাকসিন, এটা mRNA এটা এখন ফ্লু ভ্যাকসিন RNM করতেছে আমি শুনলাম, এটা অ্যাপ্রুভ করছে FDA, এটা নিয়ে আলোচনা করবো। বাট এর আগে একটু জেনে নিই নাসির ভাইয়ের কাছ থেকে। নাসির ভাই, বাংলাদেশ সোসাইটির যে ইলেকশনে তো আপনি প্রধান কমিশনার, সো আপনাদের প্রিপারেশন সম্পর্কে একটু ব্রিফ দেবেন, কি ধরনের প্রিপারেশন নিচ্ছেন আপনারা? ধন্যবাদ তাহের ভাই আপনাকে, এবং যেখান থেকে টাইম টিভিকে দেখতে দেন শুনতে দেন সবাইকে আমি আমার বাংলাদেশ সোসাইটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমাদের প্রাথমিক পর্যায়ে সমস্ত কিছু আমরা সব জায়গায় প্রিলিমিনারি ভাবে আমরা সব রেডি করে রেখেছি। আমি আজকে আপনার এখানে জয়েন করি শুধু একটা জিনিস বলার জন্য, আগামী 11 তারিখ সন্ধ্যা 7টায় বাংলাদেশ সোসাইটির অফিসে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী তফসিল প্রকাশ করব। সেখানে আমাদের সম্পূর্ণরূপে সবকিছু আলোচনা থাকবে, আমাদের বাইরের ভিতরে সবকিছু থাকবে। আপনাদের সাংবাদিক বৃন্দ এবং সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি, নিমন্ত্রণ করছি যেন সেদিন সন্ধ্যা 7টায় বাংলাদেশ সোসাইটি সবাই উপস্থিত থাকেন। সবকিছু তখন সবাই জানতে পারবে ইনশাআল্লাহ। বাট ইনিশিয়ালি কিছু বলতে পারেন যে কয় তারিখ ইলেকশন, নির্বাচন, নমিনেশন এগুলো সব আমরা সেদিনে আপনাকে আমরা সব সাংবাদিকের মাধ্যমে আমরা সেই নির্বাচন তো সবকিছু আছে, আমরা সবকিছু সেটা বলি হলো। তারপরে আমি সরি, আর আমাদের 2-3 মিনিট সময় আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু সময় দেওয়ার সেদিন জন্য। আমরা সবকিছু বিস্তারিত আলোচনা জি করব। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। Thank you. সাহাব ভাই, আচ্ছা RNM যে আপনার ভ্যাকসিন যেটা অ্যাপ্রুভ করেছে, আপনি জানাম আপনার কি বলে এটা হলো যে সি- আমরা শোনেন, আমরা যে সিডিসি এটাকে অ্যাপ্রুভ করেছে, রাইট? কোভিড ভ্যাকসিন যেটা আমরা ফাইজার আর মডার্নার যে mRNA বেস ভ্যাকসিনটা আমরা নিতাম, কোভিড ভ্যাকসিন, ওই একই টেকনিকে এটা mRNA বেস সিজনাল ফ্লু ভ্যাকসিনটা mRNA রাইট, mRNA রাইট, এটা FDA অ্যাপ্রুভ করছে। এটা কিন্তু রেস্ট্রিকশনটা আছে, রেস্ট্রিকশনটা হলো যাদের 50 অ্যান্ড আপ যারা, তাদের জন্য এটা ওই যে যারা 50 নিচে তাদের জন্য অ্যাপ্রুভ না, আনলেস তাদের কোনো ক্রিটিক্যাল কন্ডিশন, HIV অথবা অ্যাজমা অথবা আদার কন্ডিশন না থাকলে এদের জন্য অ্যাপ্রুভ না। কিন্তু 50 অ্যান্ড আপ যে কেউ, এটা যখন অ্যাপ্রুভ হয়েছে ফার্মেসিতে আসবে, আপনার সেপ্টেম্বরে যদি আসে,
সেপ্টেম্বর অক্টোবর আসলে যে কেউ ফার্মেসিতে এসে নিতে পারবে উইদাউট প্রেসক্রিপশন। আমরা এখনও এটা স্ট্যান্ডিং অর্ডার আমরা এখনও পাইনি। যখন এটা অ্যাপ্রুভ হবে তখন আমরা হয় নিউ ইয়র্ক সিটি থেকে অথবা নিউ ইয়র্ক স্টেট থেকে আমরা এই স্ট্যান্ডিং অর্ডারটা পাবো, অথবা সিডিসির থেকে আমরা এই স্ট্যান্ডিং অর্ডারটা ফার্মেসি পাবে, যাতে কোনো প্রেসক্রিপশন না লাগে। ফার্মেসি তাদের ইচ্ছা কিছু ইনটেক ইনফরমেশন নিয়ে পেশেন্টের এই ভ্যাকসিনগুলো দিতে পারবে, এবং মোস্ট প্রবাবলি অনেক ইন্স্যুরেন্স কোম্পানি এটা পে করবে। থ্যাংক ইউ সো মাচ, গুড নিউজ, গুড নিউজ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আর তো এটা আসবে। হলো 27% মোর ইফেক্টিভ দ্যান দ্য রেগুলার ভ্যাকসিন যেটা আমরা এখন নেই যেটা। রাইট রাইট রাইট, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা এটা ফলো আপ করবো আপনার কাছ থেকে। তাদের জন্য হেল্প হবে যারা বহুত অ্যাজমা হয়, কোল্ড কন্ডিশন, তারা রেগুলার নিউমোনিয়াতে ভোগে, তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ হবে জি। যখন এটা তারা নিবে। থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম সিদ্দিক কুমার সাহেব, আপনার কাছে আবার একটা প্রশ্ন সবাইকে করতে পারি যদি ধন্যবাদ। আপনি কিছু মনে না করেন? আমি মনে করার কিছু নাই, আপনি মনে করেন কি না এটা হলো বিষয়। না, আমি বাংলাদেশ বলেন। নিয়ে একটু প্রশ্ন করতে চাইছি। বাংলাদেশ জি, বলেন। সিচুয়েশন যেটা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী যারা বলছেন যে ভারতে উনাকে নিয়ে যাওয়া হয়েছে, উনি বুঝতে পারেন নাই, উনি মনে করছেন যে উনি যাচ্ছেন বোধহয় গোপালগঞ্জ, কিন্তু ওনাকে ভারতে নিয়ে চলে গেছে। ইজ ইট ট্রু? উনি কথা বলতে মানে এইসব শুনেন কনফ্লিক্টিং, উনি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। এটা আমরা প্রথম শুনেন, আমরা বিভিন্ন ভাবে প্রথম শুনেছি, সেনা প্রধান বক্তৃতা দিয়েছেন, নানা লোকজন কথা বলেছেন, কিন্তু প্রকৃত সত্য নানান সূত্র থেকে আমরা এখন তো পরিষ্কার যে তিনি একটা অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে, একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে গেছেন। সুতরাং ভারতীয় তাকে- পররাষ্ট্রমন্ত্রী তো নিজে, না পররাষ্ট্র সচিব বোধহয় সম্ভবত, উনি যে স্টেটমেন্ট দিলেন কংগ্রেসের, সেখানে তো তিনি বলেছেন যে আগের দিন তার শেখ হাসিনা তাকে ফোন করেছিলেন। সেই তো এই সমস্ত মানুষদের কাছে মিথ্যাচার করে তো লাভ নাই। দেশের এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে তাকে চলে যেতে হয়েছে। এখন তাকে চলে যেতে হয়েছে, এখন এটা প্রথম বলা হলো যে তিনি পালিয়ে গেছেন, তারপরে বলা হলো যে তাকে মানে সেনাবাহিনীর প্রধান বা অন্যরা জানেন না। আসলে মানে বাস্তবতাটা কি, সবই একটি সেনা ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় সমস্ত আয়োজনে তার এই প্রস্থানটা নিশ্চিত করা হয়, যেটা ভারতেও বলেছেন। এই সমস্ত এখন এই মিথ্যাচার করে মানে এটা রাষ্ট্রযন্ত্র পক্ষ থেকে করা হয়েছে, শুধু যে শেখ হাসিনা বলছেন তা না, এটা তো তৎকালীন সময়ে যারা রাষ্ট্রযন্ত্রে ছিলেন তারাই তো স্পষ্ট করতে পারতেন যে এই ঘটনা ঘটেছে। এখানে তো লুকাছাপার কিছু নাই। এবং উনি যে ভারতে গেছেন, এটা তো উনি গোপন পথ দিয়ে যান নাই, ওনাকে আপনারা রাষ্ট্রীয় বিমান দিয়ে নিয়ে ওখানে দিয়ে আসছেন। এখন কি ব্যবস্থাপনায় গেছেন এবং মানে ভারতের সাথে কি আলাপ হয়েছিল, ভারতকে সাথে কি মানে কোন পূর্ব আলোচনা যে ভারতকে রাজনৈতিক আশ্রয় দিবে না ওরা মানে কি করবে, এইসব ব্যাপারে একটা স্বচ্ছ বক্তব্য আমাদের সরকারের পক্ষ থেকে ছিল না, আওয়ামী লীগের পক্ষ থেকে তো নাই, এমনকি শেখ হাসিনাও তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে মানে এটা স্পষ্ট করেন নাই। আমরা শুরু থেকে কি শুনছিলাম, তিনি একটা বক্তব্য রাখতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে। সেই বক্তব্যটা কি ছিল, সেই বক্তব্য তো এখনো দিতে পারেন। অনেক বক্তব্য আমরা শুনি প্রেস কনফারেন্সে, ওই দিন আমি এই বক্তব্য দিতে চেয়েছিলাম জাতির উদ্দেশ্যে, সেই বক্তব্যটাও তো দেন না। তো আমাদের জনগণকে ধোঁকাবাজি দিয়ে যারাই রাজনীতি করেন, যারা সরকারে আসেন, যারা বিরোধী দলে আসেন, সবাই এই দেশের জনগণ কাকে আস্থায় নেবে? জনগণ তো আস্থা নিতে চায় শেষ প্রসারণ। এখন আমরা যারা দল করি, আমি আওয়ামী লীগ করি, আমার নেত্রী যা বলবেন তাই ঠিক, আমি বিএনপি করি, আমার নেতা যাই বলবেন তাই ঠিক, আমি জামাতে ইসলাম করি, অন্য যারা যা করে তাদের সবই বেঠিক, এটা তো হতে পারে না। আমাদের একটা স্বচ্ছ রাজনৈতিক অবস্থান থাকবে, সেখান থেকে আমাদের বিরোধ থাকবে, পারস্পরিক শ্রদ্ধা থাকবে, কিন্তু আমাদের একটা আস্থার জায়গা থাকবে। আমি যাকে বিরোধিতা করি তার প্রতিও আমার এক ধরনের আস্থা থাকতে হবে, সেই আস্থাটা তো নাই। এবং এটা দুঃখের সাথে বলতে হচ্ছে, সেই আস্থাকে দ্রুত ফিরে আসার মতো কোন নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মানে এই ভরসার জায়গাটা তো খুব কম। এবং প্রতিদিন নানান সব ঘটনা ঘটতেছে, প্রতিদিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, এই সমস্ত থেকে উত্তরণ কিভাবে ঘটবে? এটা কি শুধু রাজনীতি? এটা কি মানে আমরা পরস্পরকে দোষারোপ করে মানুষের যে ভোগান্তি সেটা বাড়বে, দেশে বেকারত্ব বাড়তেছে, এগুলা কেমনে সামাল দেওয়া? এখন এগুলা ক্ষমতার পরিবর্তন, আগে তিনি আসছিলেন, আগেই ভালো ছিলাম, এইসব তো বলে লাভ নাই। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের দেশটাকে কিভাবে গড়ে তুলতে হবে? আমাদের রাজনীতিদের কিভাবে আরো বেশি
স্বচ্ছতায়, আরো বেশি নির্ভরযোগ্য, আরো বেশি মানে দলীয়, এই যে আওয়ামী লীগ যারা দীর্ঘদিন করেছেন, তাদের সাথে তো আওয়ামী লীগের যারা সরকারে ছিলেন তাদের শেষ বছরখানেক 2 বছর 3 বছর কোনো যোগাযোগই ছিল না। তারা শুধু ওই দূরের বাদ্য দেখে বাজিয়েছেন, হ্যাঁ নেত্রী যা বলতেছেন, যা করতেছেন তিনি ভালো করতেছেন। কিন্তু বহুত মন্ত্রী মিনিস্টার, এখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব, তিনি নিজে বলে গেছেন যে তিনি একজন মন্ত্রী হয়েও প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলতে পারেন নাই এটা করলে ভালো হবে, এটা হলে খারাপ হবে। তো মানে এগুলো তো আমাদের সমালোচনার অনেক জায়গা আছে। এইগুলা নিয়ে কি আমরা কথা বলবো না? এগুলা কথা বলতে হলে তো আমাদের একটা সুস্থ রাজনৈতিক স্পষ্ট অবস্থান থাকতে হবে। আর কেউ কিছু বললেই যে আপনি আওয়ামী লীগের দালাল, আপনি রাজাকারের দালাল, আপনি কালো বদর, আপনি লাল বদর, এইসব করে রে ভাই এই জায়গায় আসছেন আজকে আর কি পরিণতি চান? কারো অবস্থাই ভালো না। আপনারা যে দল করেন, যে চাপাবাজি করেন, যে যেদিকেই থাকেন, কারো অবস্থাই ভালো না। কেউ কি বলতে পারবেন যে আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনি বাংলাদেশের কোনো মানুষের কথা আপনি বলতে পারতেছেন আস্থার সাথে, এবং আপনার প্রতি মানে অধিকাংশ মানুষের আস্থা এবং রায় আছে? আমরা একটা দুর্ভাগ্যজনক রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি, এখনো যাচ্ছি, ছিলাম, এবং আমাদের ভবিষ্যৎ কি আমরা কেউ জানি না। থ্যাংক ইউ সো মাচ। শেষ একটা বিষয় জেনে নিই, সেটা হচ্ছে ভারত বলছে শেখ হাসিনার যে বক্তব্য এটা ভারত অনুমোদন করে না, এবং এটা তার এই বক্তব্য, সেদিনের যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে আপনি দেখেন যে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবার যে একটু উষ্ণ হয়েছিল, এটা আজকের বিভিন্ন কাগজে রিপোর্ট আসছে যে বাংলাদেশ এই বিষয়টি একদম ভালো চোখে দেখে নেয় এবং সম্পর্ক আবার তলানিতে চলে গেছে। এটা তো খুবই নাজুক। শুনেন, ভারতকে আগে রাজনীতির একটা কৌশল আছে, পররাষ্ট্রনীতির একটা কৌশল আছে, এবং আমরা জানি যে আমাদের বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বললেই যে ভারত শুনবে এমন কথা না। ভারত তো তার এখন, ভারত কি শেখ হাসিনাকে নিরাপত্তা হেফাজতে রেখেছে না রাজনৈতিক আশ্রয়ে রেখেছে? তিনি কি বন্দী না হলে তার বক্তব্য প্রচারে তারা বাধা দিতে পারবে না, এটা বলবে। আবার বাংলাদেশ থেকে যদি কূটনৈতিক আলাপচারে দেয় যে আমরা এখানে দণ্ড দিয়েছি, তিনি একজন মানে দণ্ডপ্রাপ্ত আসামি, আপনারা তার বক্তব্য প্রচার করবেন না, এটা বাইলেটারাল আলোচনা। এই আলোচনা তো ভারত শুনে নাই। ভারত শুনে নাই দেখে আমাদের বাংলাদেশ থেকে যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে, সেটাও কূটনৈতিক কোনো ভাষার বাইরেও এটা বেশ আগ্রাসী। এটা তো ভারতের সাথে আমাদের মানে বর্তমান সরকারের যে সম্পর্ক, একটা উন্নতি তো ছিলই না, একটা সহনীয় পর্যায়ে আসার কথা দেখা গিয়েছিল, এটা আরো উত্তপ্ত হয়েছে। এই উত্তপ্ত অবস্থা সরকারের জন্য ভালো না, ভারতের জন্য ভালো না। এটার জন্য একমাত্র খুশি হবেন আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষ, যে ভারতের সাথে বৈরিতাটা উস্কে দেওয়া সম্ভব হয়েছে। এটাকেও লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই, তা হচ্ছে যে আজকে অনেকেই আলোচনা করছেন যে এই যে আপনার যারা পালিয়ে গেছে বিদেশে, আপনার আওয়ামী লীগের তো আপনি জানেন শত অলমোস্ট অল দি লিডার্স, তারা কেউ ইন্ডিয়া, কেউ আপনার ব্রিটেন, কেউ আপনার আমেরিকাতেও বোধহয় আছে কর্মকর্তা এবং ইয়েরা, এবং কেউ আপনার লন্ডনের রেস্টুরেন্টে বসে ডাব খাচ্ছে, কেউ আপনার ক্যালকাটায় বসে ভালো বাড়িতে থাকছে, এবং এই যে প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছর থেকে যারা বিদেশে অবস্থান করছে, হোয়াট ইজ দেয়ার সোর্স অফ ইনকাম? এই খরচটা কে দেয় এদের? মোটা থেকে যদি বলি, যারা অবস্থাসীন মন্ত্রী পর্যায়ের বা আপনারা দেখেন আওয়ামী লীগের অগ্রভাগের নেতা, এরা সব তো তার নিজেরা টাকা পয়সা বানিয়েছে। এরা তো আর রামকৃষ্ণ মিশন চালায় নাই, আমরা সবাই জানি। এরা টাকা পয়সা নিয়ে বিদেশে গেছে। আপনি বিদেশে মানে তারা তাদের সঞ্চিত অর্থ কেউ বিনিয়োগ করতেছেন, ব্যবসা বাণিজ্য জড়িয়ে পড়েছেন। আজকে মাঝখানে বলি, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আজকে ইন্টারভিউ দেখছিলাম মান্না ভাইয়ের সাথে, এবং উনি বলছেন যে আমাদের মতো লোকরা আমরা চিন্তাও করতে পারি না এতদিন বিদেশ থেকে, আমরা তো 1 সপ্তাহ পরেই রাস্তায় বসে থালা নিয়ে বসতে হবে যে ভাই আমাদের সাহায্য করো, আমার খাওয়ার পয়সা আর নাই, শেষ জানিয়ে আসছিলাম। এরা বছরের পর বছর আনন্দ উদযাপন করতেছে। হাউ দে গেট এই আনন্দ উদযাপন যারা করতেছেন তাদের টাকা পয়সার কোনো অভাব নাই। আপনি এখানে গত 40 বছরে যা করতে পারেন নাই, এরা তো আপনার এর বেশি করছে। সুতরাং এটা নিয়ে কিন্তু পাশাপাশি আবু তাহের, দুঃখজনক হলেও সত্য, আপনার আমার পরিচিত অনেকেই আওয়ামী লীগ করে তারা পালিয়ে আছে। এখন আমি সিলেট অঞ্চলের অনেককে চিনি, আত্মীয় স্বজনের আশ্রয় আছে, এরা থাকতে চায় না, এরা টাকা পয়সা মারে নাই, মানে এরা টাকা পয়সা, আমি বলছি যে বিদেশে পালিয়ে আছে, বিদেশে পালিয়ে আছে। এই যে বিপদে পড়ছে, সঙ্গদেশে এই বিপদ কবে কাটবে? এবং যারা শুনেন অপরাধ করে টাকা পয়সা করছে, তারা যদি আনন্দে আছে এটা বলবো না, তারা আপাতত বেঁচে আছে, এবং এটা কোনো অবস্থায় একটা গৌরবের না।
আপনি একজন মানুষের কত টাকা থাকতে পারে, আপনি এমন না স্যার, 2 বছর করলেন। থেকে আপনি মনে করেন কেউ লন্ডনে আছে, কেউ ইন্ডিয়াতে আছে, কেউ অন্যান্য দেশে আছে, ইউরোপের বিভিন্ন দেশে আরো আছে। এই 2 বছর থেকে এই বাড়ি গাড়ি দিয়ে আপনার চলা এবং এরা ভিক্ষা করতেছে না, এরা কোনো সরকারের সাহায্য নিতেছে না, এরা ভালোই আছে। কিন্তু আমার কথা হইলো যে এই টাকা পয়সা নিয়ে আপনি ভালো থাকলেন, একজন রাজনীতিবিদ তার উদ্দেশ্যটা কি ছিল? দেশের রাজনীতি করা, সম্মান পাওয়া। আপনি এমন এক জায়গায় গেলেন যেখান থেকে আপনি জীবনে আবার কবে আসবেন, আপনার আসার প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি দেখেন যে আপনার কোনো দেশে আসার ভরসা আছে কিনা। যে দেশের মানুষের সাথে আপনি রাজনীতি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনার তো সেই প্রতিশ্রুতি কোনোভাবে, অনেকেরই সংসার, অনেকেরই ফ্যামিলি বা তার স্ত্রী দেশে, সে নিজে পালিয়ে বসেছে। অনেকেই আমার পরিচিত, অনেকেই আপনার টাকা পয়সা দিয়ে কোটি টাকা ব্যয় করে পালিয়ে এসেছেন রাতের আধারে। মানে এই সমস্ত নেতা কর্মীদের সাথে এখনো রাজনৈতিক দলের, আওয়ামী লীগের সর্বোচ্চ মহলের কোনো যোগাযোগ নাই। এই সমস্ত সহায় বাস্তবতায় আওয়ামী লীগ বলেন কি, আমাদের জানা মতে কোনো বাংলাদেশের কোনো গোপন দল, এমনকি সিরাজ শিকদারের দলও সেই সময় এত সংকটে পড়ে নাই। এই সংকট থেকে কি বাইরে হওয়ার জন্য কোনো সমঝোতা আসে না, শুধুমাত্র এই টেলিফোনে বক্তৃতা দিয়ে দূর দেশ থেকে বাণী প্রচার করে এই সমঝোতা আসবে। এবং এটাও ঠিক যে আওয়ামী লীগের এই হাজার হাজার শত শত কর্মী বা লক্ষ কর্মীকে বাদ দিয়ে বাংলাদেশ তো সহজভাবে এগোবে না। আজকে এখানে এরা মিছিল করবে, কালকে মিছিল করবে, এবং মানুষের যন্ত্রণা নানান ভাবে সৃষ্টি হবে। সুতরাং এটার তো একটা রাজনৈতিক সমাধান, সমঝোতার দরকার, এটাই আমার প্রত্যাশা। সমঝোতা করতে হলে তো উনি যেভাবে বক্তৃতা করছেন নেত্রী, এই বক্তৃতা দিয়ে তো সমঝোতা হবে না। এখন উনি তো একা না, আওয়ামী লীগের দল, মানে উনিও একা না, মানে আপনিও একা না। আপনি যখন তাহের সাহেব আমাকে হামলা করেন, কেউ না কেউ আপনাকে বলেন যে ইব্রাহিম চৌধুরী এভাবে হামলা করা ঠিক না। তো আপনার তো অন্যভাবে জিনিসটা নিয়ে আসেন আপনি, আপনাকে তো হামলা করেন নাই। এটাও তো মাঝে মধ্যে আপনি শুনেন। তো এইভাবে মানে এই যে এইটাও ঠিক, আমার খারাপই লাগে। আজকে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বড্ড একা, তার আশেপাশে এমন কেউ নাই যে তাকে পরামর্শ দিয়ে যে সে নেত্রী আপনি এইটা এইভাবে করা উচিত। আপনারা সবাই আশা করেন, তারা সবাই আশা করেন যে নেত্রী যাই বলবেন তিনি মানে ঈশ্বরের মতো, তার কথাই তিনি ভালো বুঝেন, তিনিই করবেন, তার এই কথাই কোনো একটা ফল আছে। এখন এইটা মানে তিনি তো ফেল করছেন, তার এই ব্যর্থতার জন্য কোনো কি জবাব দিয়ে আছেন নেতা কর্মীদের কাছে যে তোমাদের আমি এই সংকটে ফেললাম, তোমাদের জীবন আমি বিপন্ন করলাম, লিডার হিসেবে আমার এটা ব্যর্থতা। আমি যদি কোনো ছোট টিমেরও নেতৃত্ব দিতাম, আমি নিজে বলতাম যে সব দায় আমার, আমি সিদ্ধান্ত নিতে ভুল করছি, অথবা এই তুমি এই 5 জনের কারণে আমার এই সংকট হয়েছে, তোমরা যদি এই সংকটে আমাকে না ফেলতা তাইলে এইটা হতো না। দলের মধ্যে কি এই বিষয়ে আলোচনা হচ্ছে? কিছুই না। সো আমি মানে আওয়ামী লীগের জন্য, শুনেন, আওয়ামী লীগ কোনো বেশি আসা দল না। আপনার সাথে আমার সাথে আওয়ামী লীগের সম্পর্ক আমাদের জন্মের পর থেকেই, কখনো সমালোচনা করেছি এবং আওয়ামী লীগকে ভালোবেসেছি। আওয়ামী লীগের অনেক ভালো কাজের আমরা প্রশংসা করেছি, আওয়ামী লীগের সাথে স্লোগান দিয়েছি, আওয়ামী লীগের দেশের উন্নয়নের কাজে আমরা বাহবা দিয়েছি। কিন্তু মানে আজকে কি এইসব নিয়ে আলোচনা করা যায় না। এবং আওয়ামী লীগের ভিতরের লোকজন কি করতেছে, নেতৃত্ব কোথায়, মধ্যসারির উপরের নেতৃত্ব কোথায়, আমার নিজের চিন্তা আসে না এগুলা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সময় আর নাই, আপনাকে অনেক ধন্যবাদ অ্যানালাইসিস করার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।